1800 সালে ব্রিটিশ শাসনামলে টাঙ্গন, সুক, কুলিক, পাথরাজ ও ঢ্যাপা বিধৌত এই জনপদের একটি ঠাকুর পরিবারের উদ্যোগে থানা স্থাপন করা হয়েছিল, যাদের নামানুসারে ঠাকুরগাঁও থানার গোড়াপত্তন। ঠাকুর পরিবার কিংবা এ অঞ্চলের ব্রাহ্মণদের সংখ্যাধিক্যের কারণে ঠাকুরগাঁও নামকরণের জনশ্রুতি আছে। 1860 সালে সদর, বালিয়াডাঙ্গি, পীরগঞ্জ, রানীশংকৈল, হরিপুর ও আটোয়ারি নিয়ে ঠাকুরগাঁও মহকুমার যাত্রা শুরু হয়। 1981 সালে পঞ্চগড় মহকুমা সৃষ্টি হলে ঠাকুরগাঁও মহকুমার সীমানা সংকুচিত হয়ে যায়। 1984 সালে জেলা হিসেবে ঠাকুরগাঁওয়ের পথ চলায় সদর উপজেলা পূর্ণাঙ্গতা পায়। ভৌগোলিক অবস্থান বিবেচনায় ঠাকুরগাঁও সদরের উত্তরে আটোয়ারি ও বোদা, দক্ষিণে পীরগঞ্জ ও বীরগঞ্জ, পূর্বে বোদা, দেবীগঞ্জ ও বীরগঞ্জ এবং পশ্চিমে বালিয়াডাঙ্গি ও রানীশংকৈল উপজেলার সীমানা। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক ভ্রমণে এবার আমাদের গন্তব্য বাংলাদেশের সীমান্ত জেলা ঠাকুরগাঁও। সদরের নানান জনপদ ঘুরে আমাদের আলাপ হয়েছে খেটে খাওয়া প্রান্তিক ভূমিহীন মানুষের সঙ্গে, নিজের পায়ে দাঁড়িয়ে যারা গোটা পরিবারকে স্বাবলম্বী করেছে আশ্রয়নের নিরাপদ ছায়াতলে। ঠাকুরগাঁও জেলায় আমরা প্রায় 9000-এর মতো ঘর করেছি 4টি ধাপে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ধাপে আমরা কাজ করেছি। এরপরে এই জেলা মাননীয় প্রধানমন্ত্রী ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। তারপর থেকে আসলে আমাদের মূল কাজটা যেটা শুরু হয় সেটা হচ্ছে যে এই জনগোষ্ঠীকে যখন আমরা ঘর প্রদান করি, তারপরের চ্যালেঞ্জটা ছিল প্রথমত তাদেরকে পুনর্বাসনের পরের কাজটা, স্বাবলম্বী করার কাজটা। সেজন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি এবং মানুষ প্রশিক্ষিত যখন হলো, তাদের ছেলে মেয়েদের যে চিকিৎসা, শিক্ষা, এই পরিবারের সমস্ত রকম দেখাশুনো, এই কাজগুলো এখন এর পরবর্তী পর্যায়ে আমরা করছি। একটি মানুষকে মূল স্রোতধারায় আনাটা আমাদের আসলে মূল কাজটা ছিল। এর সঙ্গে আমরা ইনভলভ করেছি জনপ্রতিনিধিদেরকে, তাদের সহযোগিতা আমরা পেয়েছি। আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, তাদের জীবনের অনেক সাফল্য থাকে, অনেক আনন্দের বিষয় থাকে, কিন্তু এই যে অধ্যায়টি আশ্রয়ণ প্রকল্পের ঘর করার মাধ্যমে একটি মানুষকে ঘরে তুলে দেয়া, এই যে আনন্দ, আমি মনে করি যে এই কর্মযজ্ঞের সঙ্গে যারাই যেখানে সম্পৃক্ত আমরা ছিলাম, তাদের জীবনের সবচেয়ে বড় দিকটা হচ্ছে এটা, এবং এটি সারা জীবন মনে রাখার মতো। 2041-এ যে তরুণ থাকবে, সেই তরুণটি যেন এই আশ্রয়ণ প্রকল্পের একজন হয়, সেই তরুণটি যেন একটি হরিজন সম্প্রদায়ের একজন হয়, সেই তরুণটি যেন এখানকার অবহেলিত মানুষ, অবহেলিত সমাজ যাদেরকে আমরা মনে করি কখনো কখনো ভুল করে, সেই সমাজের একজন হয়। সকল মানুষকে নিয়ে পথ চলা, লিভিং নো ওয়ান বিহাইন্ড, SDGর মূল কথাটা যেটি, সেই জায়গায় আমাদের হচ্ছে মূল কাজটি। আমাদের বহরের সঙ্গে চলুন রহিমানপুরের বেলতলা আশ্রয়নে ঘুরে আসি। সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, মুশহর কিংবা রাজবংশীর মতো ক্ষুদ্র নৃগোষ্ঠীরা যে জনপদের প্রতিটি সীমান্তে ইতিহাসের সাক্ষী হয়ে আছে, সেই ঐতিহাসিক জনপদ ঠাকুরগাঁওয়ের পথে প্রান্তরে ভেসে বেড়ানো ভাসমান কাফেলার একত্রে বসবাসের সুযোগ হয়েছে এই আশ্রয়নে। রেললাইনের পাশে বাঁশের খুঁটির ওপর ছাপড়া ঘরে বসবাস করত এক অসহায় পরিবার। শেফালি সেই পরিবারের গৃহকর্ত্রী। 20 বছর ধরে যার স্বামী অসুস্থ, উপার্জনের অক্ষমতার গ্লানি বয়ে বেড়াচ্ছেন। 2 মৃত সন্তানের পর এক কন্যা সন্তান আসে এই পরিবারে। জীবনের কাছে শেফালির হেরে যাওয়া কিংবা সমাজের কাছে পিছিয়ে যাওয়ার গল্পটা যেখান থেকে নতুন করে শুরু হয়েছে, আশ্রয়ন সেই শেফালিকেই ঘুরে দাঁড়ানোর সাহস দিয়েছে। মানুষ হয়েছি, বাপ মা বিহা দিছে, চলিবা পারি না, এত কষ্ট করে চলছি, খাচ্ছি এঙ্গরে। 30 বছর থেকে পারে না, হাঁপানি, কাজ করতে পারে না। মানুষের মাটি কাটিছিল, মানুষের যা যেটা পাইছে তার সেটা কইছিল। স্বামীটা অসুস্থ, ওষুধ পানি লাগে, ওলার কিনতে 12 মাস এলাও ওষুধ পানি এলাও, টাকা নাই, ওষুধ নাই, অসুখ বেশি হয় করে। তখন ছিলাম ঘর বেড়া থাকলাম 30টা বছর, ওরকম তাবু বাঁধিয়েছিলাম, বাঁধেছি যেন বৃষ্টিটা না পড়ে। ভাড়া থাকতে 1000 টাকা ভাড়া, 1000 টাকা ভাড়া কষ্ট করে দিই। এতে ওষুধ পানি, নিজের খাওয়া দাওয়া, আমারও ডায়াবেটিস, কত কষ্ট। স্বামীও তো ভিক্ষা করতে নিচ্ছে এখন, গ্রাম ড্রাম করে। উগা দিলে, ঘরটা দিলে আমার ভালো হল, খুশি হয়েছে, বলে সুস্থ থাক, ভালো থাক। যেমন আমার ঘরটা দিলে, সুস্থ থাক, ভালো থাক।
প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ এই জনপদে সময়ের ধারাবাহিকতায় পরিবর্তনের ছোঁয়ায় পালাবদলের প্রক্রিয়া চলছে। সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশে ধীরে ধীরে অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এই জনপদ। আশ্রয়ণ প্রকল্প এই পরিবর্তনের এক নতুন উদ্যম। শৈশবের বাদাম বিক্রেতা পরিণত বয়সে পেশা বদলে বনে গেছেন দিনমজুর, কিন্তু জীবনের এই দীর্ঘ পথ পরিক্রমায় নিজের ভাগ্য বদলাতে পারেননি। যেই আর্থিক ও সামাজিক সংকট মাথায় নিয়ে সংসারের প্রতি দায়িত্ব পালন করেছেন, সেই সংকটও পিছু ছাড়েনি। বেলতলা আশ্রয়নের স্থায়ী ঠিকানা সেই হতভাগ্য দুলালের জীবন বদলে দিয়েছে। সরকারি খাস জমিতে তোলা ছাপড়াই ঘেরা জীবন বদলে স্থায়ী ঠিকানায় পরিবারের ভাগ্য বদলানোর সুযোগ পেয়েছেন। আমার বাবা একজন দিনমজুর ছিল। স্বাধীনের 1 বছর পরে বাবা মারা গেছে। বয়স তখন আমার 10 থেকে 11 বছর। তখন থেকে মানুষের বাসায় কাজ করছি, বাদাম বেচছি, দিনমজুরে কাজ করছি, এইভাবে সংসার চলাইছি। এককালীন আমি সংসারিক হয়ে গেছি। তখন মনে করেন যে আমার আলাদা সংসার হয়েছে, বাল বাচ্চা হয়েছে, কষ্ট করে চলতেছি, রিক্সা চালাইছি। ঝড় বৃষ্টি হলে টিন ভাঙ্গা, ঘরে পানি পড়তো, শেখ হাসিনা দিল ঘর, আলাদা চোখে আছি। এখন আশ্রয় ছিল না, আশ্রয়বিহীন ছিলাম, এখন আশ্রয় হয়েছে, আশ্রয় নিয়ে এখন আছি। এখন বলতে পারবো যে আমার একটা ঘর আছে, বাড়ি আছে, এটুকু বলতে পারবো যে কোনো লোককে। শেখ হাসিনা সরকারকে আল্লাহ সুখে রাখুক, নামাজ পড়তে এই দোয়াই করি। 5 সন্তানের ভরণ পোষণ কিংবা নিত্য প্রয়োজনগুলো দায়িত্ব নিয়ে মেটানোর চেষ্টা করেছেন দিনমজুর দুলাল। নিজের সংসারের সচ্ছলতায় বাড়তি উপার্জনে যেমন অতিরিক্ত পরিশ্রম করেছেন, এমন হাজারো দুলালের অসহায়ত্বের গল্পগুলোয় রং পেয়েছে স্থায়ী ঠিকানার জোরে। এমন অসংখ্য অবহেলার জীবনও হয়ে উঠেছে অর্থবহ। বাল্যবিয়েটা লতিফার শৈশবের দুরন্তপনায় লাগাম টেনে দিয়েছিল। দরিদ্র পিতার সামর্থ্য ছিল না বলেই হয়তো সামাজিক দায় পালন করেছেন, তবে জীবনের অনিশ্চয়তাগুলো চোখে পড়েনি বলেই ভুক্তভোগী লতিফা। স্বামী সংসারের স্বপ্নটা ম্লান হয়ে গিয়েছিল যখন অসুস্থ শ্বশুরের চিকিৎসায় বসত ভিটা বিক্রি করতে দেখেছেন চোখের সামনে। সেই অপ্রাপ্তির দীর্ঘশ্বাসগুলো প্রাণবন্ত আনন্দে পরিণত হয় যখন আশ্রয়নে নিজের বসত বাড়িতে সন্তানদের নিয়ে একত্রে বসবাস করেন এই লতিফা। বিয়ে হয়েছিল 14 বছর বয়সে। তখন আমার মা আমার বাবা বিয়ের পরে মারা গেল। মারা যাওয়ার পর আমার ভাসুরটা আমার সাথে খুব আর কি নান টান করে গাইল দেয়। আমরা গুরুস্থান বাড়ি গেছি, যা দেখে চলে আসছি, আর ওই ভাইয়ের বাসা যায়নি, একদম ইন টোটাল বন্ধ। আমার ভাইও আমাদের বাসা আসে না, আমরাও যাই না। এখন আমার স্বামী তো হচ্ছে এই গাড়িতে লেভারি কাজ করে, আর আমরা হচ্ছে বাসা বাড়ি কাজ করি। তো সকাল 6টার দিকে উঠে যাই, ফজরের নামাজ পড়ে, আর 8:30 বাজিলে তখন আমরা স্কুল চলে যাই, বাড়ি চলে আসার পর বাড়িতে এই কাজ করি। চারিদিকে ঘাস, 2টা ছাগল লিছি আধি, নিজের তো নাই, 2টা মুরগি পালি, ওই আধিয়া লিছি মুরগিগুলা, এইগুলা পালি। নিজের কিন্তু গরু ছাগল কিছু নেই। শেখ হাসিনা সরকার ঘর দেওয়ার পর তখন 8 মাস হল এখানে আসার। সারাদিন যদি কাজ করি, সন্ধ্যাবেলা ভালো মতন ঘুমাইতে পারি, টেনশন তো হয় না। আমরা নামাজ পড়ি, দোয়া করি শেখ হাসিনার জন্য। এমন ছোট্ট আশা নিয়ে প্রত্যেকটা ভাসমান পরিবার বুক বাঁধে যে একদিন নিশ্চয়ই শেষ হবে এই যাযাবর জীবনযাপন। একদিন নিজের সন্তানের ভবিষ্যতের ভাবনাগুলো সম্ভাবনায় পরিণত হবে। পরিশ্রমেই মিলবে ন্যায্য পারিশ্রমিক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয়নী প্রতিটি একক গৃহে আয়োজন করেছে সেই প্রাপ্তিগুলো। মাত্র 6 মাস বয়সে বাবার মৃত্যুর পর থেকে মায়ের কাছেই বড় হয়েছেন জোবেদা খাতুন। মানুষের বাড়িতে গৃহকর্মীর রোজগারে দুজনের সংসার চলত। পড়ালেখা হয়নি, তবে বিয়েটা হয়েও বেশি দিন সংসার করা হয়নি। প্রথমে 3 সন্তান, তারপর স্বামী। সংসার জীবনের 13 বছরের মাথায় এতগুলো মৃত্যুর মিছিল পার করে সেই গৃহকর্মী মায়ের কাছেই ফিরে গিয়েছিলেন জোবেদা। সঙ্গে ছিল ছোট্ট মেয়েটা। বুক জুড়ে থাকা সেই সন্তানকেও শ্বশুর বাড়িতে পাঠিয়ে মা মেয়ে পেটে ভাতে বসবাস করতেন সরকারি খাস জমিতে। আশ্রয়ন এই অসহায় 2 নারীকে নতুন পরিচয় দিয়েছে।
আমার বাবা মারা যায় 6 মাসে, আমি দেখি নাই। তখন আমার মা মানুষ করে, মানুষের বাসায় কর্ম কাজ করে, তখন মানুষ করে আমাকে বিয়ে দেয়। বিয়ে দেওয়ার পরে 13 বছর পরে স্বামী মারা যায়। স্বামী মারা যাওয়ার পরে আমার মার কাছে আমি চলে আসলাম। 3টা বাচ্চা হয়, ছেলেগুলো মারা যায়। ছেলেগুলো মারা যাওয়ার পরে আমার মেয়ের জন্ম হয়। তখন ওই যে আমি জোগাড়ি কাজ করতাম, টুকটাক করতাম, আমার মাও খাইতো, আমিও করতাম, এরকম করে সংসারটা চলতো। তখন আমার মেয়েটা ওই যে ক্লাস 7 পর্যন্ত পড়াই ওকে বিয়ে দিলাম। তখন ওই যে ঘর বাড়ি শেখ হাসিনা দিছে, শেখ হাসিনার জন্য দোয়া করতেছি যে উনি আরও ভালো থাক। বাড়ির আঙিনায় শাকসবজি চাষ কিংবা গবাদি পশুপালন করেও কেউ কেউ স্বাবলম্বী হয়ে উঠেছে। মাথা গোজার একফালি নিজস্ব সম্পত্তি হয়ে উঠেছে জীবিকারও চারণভূমি। বিনামূল্যে এই সম্পত্তির মালিক হয়েছেন দেশের ভূমিহীন আশ্রয়হীন মানুষ। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রহিমানপুরের এই নারী প্রায় 25 বছর ধরে ফুলে যাওয়া পা নিয়েই কাটছে তার সময়। প্রতিবন্ধী এই নারী আশ্রয়নে স্থায়ী ঠিকানা পেয়েছেন। শৈশব থেকেই মানুষের বাড়িতে কাজ করতেন আর বিয়ের পর থেকে স্বামী সন্তান নিয়ে বসবাস করতেন ভাড়া বাসায়। সংসারে আর্থিক টানাপোড়েন লেগেই থাকত। এখন বাসা ভাড়া দিতে হয় না, ভাসমান বলে কেউ অপমানও করে না। বাবা গরিব মানুষের বাসাতে থাকতো, তাহলে ওখান থেকে আমার মা আমাদেরকে নিয়ে আসলো আমার নানার বাসা। এখানে আমার নানা নানি মারা গেল, তখন এখানে থাকি। তখন ওই বছরটা আমার মামাগুলা নিয়ে নিল। এখানে কষ্ট করে মানুষের বাসা কাজকাম করি এইভাবে করে খাইতে খাইতে তখন বিয়ে হইলো। বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি আসে, এখানেও কষ্ট, এখানে কাজকাম করে খাই। তখন স্বামী ওই টুকটাক গাছ কাটতো, গাছে ওটা ব্যবসা বাদ দিয়ে তখন ঘটকালে ধরতো। এইভাবে থাকতে থাকতে কষ্ট করে খাইতে খাইতে তখন ওই মানুষের বাড়ি বসতে একটু ঘর কোনো মতো ঘর তুলে থাকতাম আর কি। কিন্তু আমি তো কাজকর্ম করতে পারি না, আমার স্বামীটাই যা করে। আমি খুব কষ্টই আছি আর কি, পাটা নিয়ে চিকিৎসা করতে পারতেছি না, ব্যথায় জর্জরিত কষ্ট করি, খুব কষ্ট, সংসারের অভাব অনটন খুব কষ্ট। কিছুদিন আগে হাসপাতাল থাকলাম 22 দিন, চিকিৎসা পয়সা তুলনায় গুচ্ছ গ্রামের মানুষে আমাদেরকে সাহায্য করে। এই পাড়ে সমস্যা, ব্যথা জ্বর আসে, ব্যথা খুব, মানে 3-4 দিন পরে কোনো হুঁশ থাকে না। 2টা ছেলে, একটা 2.5 বছর বয়সে মারা গেছিল, তারপর একটা ছেলে 15-16 বছরের মতো বয়স। পানি একটা ঘর টিন কানা, পানি পড়ে, কত কষ্ট, সমস্যা। আরও পাড়া এরকম সমস্যা হয়, তো আমি বাইরে যখন বৃষ্টি হয় তখন তো নিগলিতে পারিনি, পিছল পড়ে যাব, কষ্ট করি খুব। শেখ হাসিনার দিছে আমাদেরকে দান করছে, খুব সুন্দর আছি, শান্তি। শেখ হাসিনা ঘটা দেওয়া তো সুবিধা, মানে থাকতে পারতেছি ভালো নিশ্চিন্তা। শেখ হাসিনা হকালীন আমি প্রতিবন্ধী কার্ড পাইছি, ঘর পাইছি, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ যেন ভালো রাখে, সয় সালামত রাখে। প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা, অসহায় মানুষের কাছে প্রধানমন্ত্রীর উপহার প্রাপ্তির চেয়েও অধিক। যে উপহারে জীবন বদলে যায়, যে উপহারে নাগরিক পরিচয় মেলে এবং ভবিষ্যতের অনিশ্চয়তা দূর হয়, সেই উপহারই তৃণমূলের বঞ্চিত মানুষের কাছে পৌঁছে দিয়েছে বাংলাদেশ সরকার। 15 বছর বয়সে বাবাকে হারিয়েছেন শহীদুল। স্কুল আর বন্ধুদের সঙ্গে কাটানো দুরন্ত সময়টা কঠিন জীবন সংগ্রামের পথে ব্যয় করেছেন এই ভাগ্যহত মানুষটি। সংসারের প্রয়োজনগুলোই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল সেই বয়সে। এরপর নিজের সংসারের দায় মেটাতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন সহযোগিতার অভাবে, আর নিজস্ব বসতভিটার অভাবে হারিয়ে ফেলেছিলেন স্বপ্নগুলো। আশ্রয়ন আবার ফিরিয়ে দিয়েছে শহীদুলের সেই ফেলে আসা দিন। আমরা 4টা সন্তান, ভাড়া ছিলাম, ওদের কাজকাম করতাম, কৃষিকাজ করতাম, ভাড়া দিতাম, ঠিকমতো খাইতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না, টাকাটাই করতে অন্য বাসায় যাইতাম। খাবো না, ছেলে মেয়েকে খাওয়াবো, কাপড় নোংরা দেবো না, পড়াবো, ঘর ভাড়া দেবো, কষ্ট করে খুব মানুষ হয়েছে। আমরা ধন্যবাদ জানাই শেখ হাসিনাকে, এই ধরনের কাজকর্ম আমাদের অসহায় মানুষকে যে একটা ঠাঁই দিছে, এই জন্য আমি ধন্যবাদ জানাই। খাই না খাই আমরা খুব শান্তির মধ্যে ঘুমাইতে পারতেছি, থাকতে পারতেছি। যারা ঠিকানা আছে, আগে ঠিকানা ছিল না, এখন ঠিকানা হয়েছে, এটাই সবচেয়ে আনন্দ আর কি। শেখ হাসিনা চিরজীবী হোক এবং বাঁচা থাকুক, এবং আমাদের মতন ভূমিহীনদের লোককে আরও অসহায় মানুষকে সে সহযোগিতা করুক, চিরজীবনের জন্য বাঁচা থাকুক, এটা আমরা দোয়া করি।
বাংলাদেশ সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে তৃণমূলের প্রতিটি ছিন্নমূল মানুষের জীবনযাপনের সঙ্গে পরিচিত হয়েছে স্থানীয় প্রশাসন। তাদের প্রয়োজনগুলো বাস্তবে পরিণত করেছে নিরলস। আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের বিভিন্ন সময়ে আমরা যে সমস্ত কাজ করি, এই কাজগুলোর পরে মানুষের জন্য যখন কিছু করার সুযোগ আমরা পাই, একটা আত্মতৃপ্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়। কিন্তু এই আশ্রয়নের ঘর তৈরি করতে গিয়ে যে অভিজ্ঞতার ভিতর দিয়ে আমরা গিয়েছি, এটি আসলে আমাদের একটা অনন্য অভিজ্ঞতা। এবং এই পিছিয়ে পড়া মানুষগুলোকে মাননীয় প্রধানমন্ত্রী ঘর দিয়েছেন, তাদেরকে একটি পরিচয় দিয়েছেন। এখন এই মানুষগুলোকে আমরা স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে কিভাবে তাদেরকে আরও অন্তর্ভুক্ত করতে পারি, কিভাবে তাদেরকে আমাদের যে মূল পেশার যে স্ট্রিম, সেই স্ট্রিমে নিয়ে আসতে পারি, এই বিষয়ে আসলে আমাদের কাজ করার সুযোগ রয়েছে এবং আমরা কাজ করছি। বিশেষ করে আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করেন তাদেরকে বিভিন্ন দক্ষতামূলক বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করছি, যাতে এই সমস্ত প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা একটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা আমরা যেগুলো পাই, বিভিন্ন ত্রাণ বিতরণের জায়গাগুলো যেগুলো আছে, এই জায়গাগুলোতে আমরা তাদেরকে কানেক্ট করার চেষ্টা করছি এবং আমরা তাদেরকে আসলে এটা বোঝানোর চেষ্টা করছি যে নিজের চেষ্টায় বা নিজের পরিশ্রমের মধ্য দিয়ে তাদেরকে এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের খুব একটা ভূমিকা রাখতে হবে। তারা যেভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশ ছিল, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে মূল স্ট্রিমে নিয়ে এসেছেন। এখন এই বাকি রাস্তাটুকু যেন তারা পাড়ি দিতে পারে, সেজন্য তাদেরকে আমাদের যে সাহায্যগুলো করা প্রয়োজন, এই সাপোর্টটুকু আমরা করছি এবং ভবিষ্যতেও করব। ঘুরে না দাঁড়ানো পর্যন্ত বাড়িয়ে রাখা সহযোগিতার হাত ফিরিয়ে নেননি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মানুষের পাশে থেকেই মানুষের সুখ দুঃখের অংশীদারিত্ব নিয়েই নেতৃত্ব দিয়ে চলেছেন স্মার্ট বাংলাদেশের। আগামী পর্বে আপনারা দেখবেন ঠাকুরগাঁও জেলার রানীশংকুইল উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাত্রার চিত্র। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার আব্বা আম্মা সবাই ঢাকায় চলে গেছিল। মানে আর্থিক সমস্যার কারণে এখানে চলতে পারে না, এই জন্য ঢাকায় গেছিল। আর আমি আমার নানির বাসা থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত অনেক কষ্ট করে পড়ছি। তারপরে আমিও ঢাকা চলে গেছিলাম। ঢাকা যাওয়ার পরে আমি গার্মেন্টসে কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে চাকরি করতাম। তারপর ওনার সাথে আমার দেখা হয়, আমার স্বামীর সাথে। ওর সাথে আমার বিয়ে হয়। ওখানে বিয়ে হওয়ার পর আমি আমার শ্বশুরবাড়ি আসছি। ওর সাথেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা এই একটা ঘর পাইছি। আমরা অনেক উপকৃত হয়েছি ওনার জন্য। ওনার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। উনি একটা মহৎ কাজ করছেন যে আমাদেরকে এরকম একটা ক্রাইসিস থেকে উদ্ধার করছেন।